হ্যালো স্টুডেন্ট, আজ আমরা প্রবাবিলিটি অধ্যায়টির কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, এ কমা বি কমা সি ঘটনা তিনটি এমন যে পি অফ এ ইকুয়াল টু 0.3, পি অফ বি ইকুয়াল টু 0.4, পি অফ সি ইকুয়াল টু 0.8, পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.08, পি অফ এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0.28 এবং পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 0.09। যদি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গেটার ইকুয়াল টু 0.75 হয়, তবে দেখাও যে 0.23 লেস ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন সি লেস ইকুয়াল টু 0.4। অ্যান্সার, আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখলাম। এবার দেখো, আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা জানি কি, পি এ প্লাস পিবি প্লাস পিসি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ সি ইন্টারসেকশন এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে বসালাম। এগুলো বসিয়ে আমি সিম্পলি ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর আমি কী পেলাম? আমি পেলাম পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু 1.23 মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি। এটা এক নম্বর নাম দিলাম। এবার আমরা জানি, বা এখানে দেখবে দেওয়া আছে অঙ্কে, যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গেটার ইকুয়াল টু 0.75। দেখো, এটা অঙ্কে দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গেটার ইকুয়াল টু 0.75। তাহলে আমরা লিখলাম যে যেহেতু পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি গেটার ইকুয়াল টু 0.75। এবার আমি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আমি এক নম্বরে পেয়েছি, সেখান থেকে এখানে বসালাম। তাহলে এখান থেকে দেখো, এইটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম আর 0.75টাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম। তাহলে এটা হলো, এটাকে আমি সিম্পলিফিকেশন করছি। সিম্পলিফিকেশন করলে আমরা পাবো, ঠিক আছে, এটা পাবো। এটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে কী পেলাম? পি অফ বি ইন্টারসেকশন সি লেস ইকুয়াল টু 0.48। এটা 2 নম্বর নাম দিলাম। আবার আমরা জানি কোনো প্রবাবিলিটির মান 1 বা 1-এর থেকে ছোট হয়। তাহলে আবার পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লেস ইকুয়াল টু 1। আমি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আমরা পেয়েছি, সেটা বসালাম। কোথা থেকে বসালাম? এটা 1 নম্বর থেকে বসালে পাশে লিখতে পারি ইউজিং 1। এবার আমি একটাকে বাঁ দিকে, এটাকে ডান দিকে নিয়ে গেলে এটা পেলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি পেয়ে গেলাম 0.23 লেস ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন, সেটা 3 নম্বর নাম দিলাম। এবার দেখো, 2 ও 3 থেকে আমরা কি লিখতে পারি? দেখো, 3 থেকে আমি লিখতে পারি 0.23 লেস ইকুয়াল টু পি অফ বি ইন্টারসেকশন সি। আর 2 থেকে দেখো, পি অফ বি ইন্টারসেকশন সি এর থেকে 0.48টা বড়। তাহলে দেখো, এখানে লিখতে পারি গেটার ইকুয়াল টু 0.48। তাহলে এটাই আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট প্রবলেম, এ কমা বি কমা সি এবং ডি ঘটনা চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। যদি বি কমা সি এবং ডি ঘটনার প্রতিকূলের সুযোগ যথাক্রমে 7:2, 7:5 এবং 13:5 হয়, তবে এ ঘটনার অনুকূলের সুযোগ নির্ণয় করো। তাহলে আমাকে বলে দেওয়া আছে যে এ বি সি ডি ঘটনা চারটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ। আবার বলে দেওয়া আছে বি সি এবং ডি ঘটনাগুলির প্রতিকূলের সুযোগ দেওয়া আছে। তাহলে আমাকে বার করতে বলেছে শুধুমাত্র এ ঘটনাটার অনুকূলে সুযোগ নির্ণয় করো। অঙ্কটি করার আগে আমরা একটি নোট পড়ব। নোট, কোনো ঘটনার প্রতিকূলের সুযোগ এ বাই বি হলে ঘটনাটির অনুকূলের সুযোগ হবে বি বাই এ। অর্থাৎ প্রতিকূলের সুযোগ যেটা দেয়া থাকবে, অনুকূলের সুযোগটা সেটা রেসিপ্রোকাল, অর্থাৎ তার অনন্যক হবে, অর্থাৎ উল্টে যাবে। আর অনুকূলের সুযোগ দেওয়া থাকলে যদি প্রতিকূলে বার করতে, তাহলে এটাকে উল্টে দেবে, অর্থাৎ লব আর হরকে চেঞ্জ করতে হবে। তাহলে যদি আমার একটা ঘটনার অনুকূলের সুযোগ জানা থাকে, তাহলে আমি ঘটনাটি ঘটার সম্ভাবনা বলতে পারবো। তাহলে অতএব ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে? বি বাই এ প্লাস বি। তাহলে কোনো ঘটনার যদি অনুকূলের সুযোগ যদি বি বাই এ হয়, তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে বি বাই লব এবং হরের যোগফল এ প্লাস বি। এটা মনে রাখবে। তাহলে কোনো ঘটনার প্রতিকূলের সুযোগ দেওয়া থাকলে আমরা প্রথমে সেটা অনুকূলের সুযোগ বার করব। অনুকূলের সুযোগ নির্ণয় করা খুবই সহজ, ঠিক আছে। লব এবং হরকে ইন্টারচেঞ্জ করে দেবে, তাহলে সেটাই হবে অনুকূলের সুযোগ। অনুকূলের সুযোগ দেওয়া থাকলে ঘটনাটি ঘটার সম্ভাবনা হবে কি, হরে যেটা আছে সেটা থাকবে, আর লবে যেটা আছে সেটা থাকবে। এখানে বি আছে বলে বি থাকলো, আর হরে কি করবে, এখানে
লব এবং হর দুটো যোগফল আকারে নিচে লিখবে এটা। তাহলে এখন আমরা সমস্যাটি আসি। দেখো বি ঘটনার প্রতিকূলের সুযোগ বলে দেওয়া ছিল কত 7:2, এটাকে লিখতে পারি আমি ইকুয়াল টু 7/2। তাহলে এটা প্রতিকূলের সুযোগ, তাহলে বি ঘটনার অনুকূলের সুযোগ কত হবে 2/7। তাহলে অতএব বি ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে 2/2 + 7 মানে 2/9। তাহলে বি ঘটনা ঘটার সম্ভাবনা 2/9, তার মানে আমরা লিখতে পারি পি অফ বি ইকুয়াল টু 2/9। একইভাবে পি অফ সি লিখতে পারি আমি 5/12। দেখো কি করে পেলাম, এখানে রাফে দেখায়। দেখো সি ঘটনার প্রতিকূলের সুযোগ বলে দেওয়া আছে দেখবে 7/5, এটা প্রতিকূলে। তাহলে অনুকূলের সুযোগ কত হবে, অনুকূলের সুযোগ হবে 5/7, এটা হচ্ছে অনুকূলের সুযোগ। তাহলে এই ঘটনার সম্ভাবনা কত হবে ঘটার 5/7 + 5, তাহলে 5/12 একইভাবে করলাম। আবার দেখো পি অফ ডি, আবার ডি ঘটনার প্রতিকূলে সুযোগ আছে 13/5, তাহলে অনুকূলের সুযোগ হবে কত 5/13। তাহলে ডি ঘটনা ঘটার সম্ভাবনা হয় 5/13 + 5 মানে 5/18। ঠিক আছে, এইভাবে আমরা একইভাবে বলে লিখে দিলাম, তোমরা করেও দেখাতে পারো। এবার দেখো যেহেতু এ বি সি এবং ডি ঘটনা চারটি পরস্পর পৃথক এবং সম্পূর্ণ, পৃথক তাই আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু 0। এবং এটা পৃথক ও সম্পূর্ণ বলে আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি ইকুয়াল টু 1। কারণ পৃথক ও সম্পূর্ণ হলে এদের ইউনিয়নগুলো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি লেখা যায়, এবং এগুলো সব যোগফল কত হবে 1 হবে। তাহলে অতএব পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইকুয়াল টু 1, তার মানে আমরা আবার লিখছি পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি ইকুয়াল টু 1। ঠিক আছে, বা এটা নাও লিখতে পারে, এই লাইনটা লেখার দরকার নেই, কারণ আগে আমরা লিখেছি তো এটা দরকার নেই। এখানে আমি লিখে দিলাম পি অফ এ প্লাস পিবি পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি ইকুয়াল টু 1। আমরা দেখো পি এ বাদে বাকি সবগুলোর মান জানা আছে বসালাম, সেখান থেকে আমি পি এটা ক্যালকুলেট করলাম, সেখান থেকে আমি পি এ পেয়ে গেলাম ফাইনালি দেখো 1/12। তাহলে পি এ যদি 1/12 হয় তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1/12। তাহলে এ ঘটনার অনুকূলের সুযোগ কত হবে, এ ঘটনার অনুকূলের সুযোগ হবে 1/12 - 1। এইটা আমরা আগে পড়েছি যে একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি এ বাই বি হয়, একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি এ বাই বি হয়, তাহলে অনুকূলে ঘটনাটি অনুকূলে সুযোগ হবে এ, উপরে যাচ্ছে তাই থাকে বি মাইনাস এ। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে অতএব এই ঘটনার অনুকূলের সুযোগ 1/12 - 1, তার মানে 1/11, তার মানে 1:11। তাহলে অতএব এই ঘটনার অনুকূলের সুযোগ 1:11। নেক্সট প্রবলেম, গণিতের একটি প্রদত্ত প্রশ্ন 3জন ছাত্র এ বি এবং সি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/3, 2/5 এবং 3/4। প্রদত্ত প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা নির্ণয় কর। তাহলে একটা গণিতের প্রদত্ত সমস্যা দেওয়া হয়েছে, সেখানে এ বি সি 3জন ছাত্র আছে। 3জন ছাত্র এই সমস্যাটি সমাধান করতে পারার যে সম্ভাবনা সেগুলো দেওয়া আছে। তাহলে প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখি। পি অফ এ মানে 1/3, পি অফ বি মানে হচ্ছে 2/3 এবং পি অফ সি মানে 3/4। এটা মানে এ ছাত্রের অঙ্কটির সমাধান করতে পারার সম্ভাবনা হচ্ছে 1/3। এটা হচ্ছে বি ছাত্রের প্রশ্নটির সমাধান করতে পারার সম্ভাবনা 2/5, আর এটা সি ছাত্রের প্রশ্নটি সমাধান করতে পারার সম্ভাবনা 3/4। অর্থাৎ পি অফ এসি মানে কি জানি আমি 1 - পি এ, তাহলে 1 - 1/3 মানে 2/3। পি অফ এসি বলতে কি বোঝায়, এ ছাত্রটির অঙ্কটির সমাধান না করতে পারার সম্ভাবনা বোঝায়। ঠিক একইভাবে পি অফ বিসি আমরা পাবো 1 - 2/5, ঠিক আছে, মানে হবে 3/5। অর্থাৎ বি ছাত্রটির অঙ্কটি সমাধান করতে না পারার সম্ভাবনা, ঠিক আছে, এটা হবে 3/5। একইভাবে আমরা পি অফ সি তার কমপ্লিমেন্ট পাবো 1 - 3/4 মানে 1/4। অর্থাৎ সি ছাত্রের প্রশ্নটির সমাধান না করতে পারার সম্ভাবনা এটা পেলাম। অতএব প্রদত্ত প্রশ্নটির সমাধান না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রশ্নটা 3জনই কেউ সমাধান করতে পারবে না। তার মানে আমরা কিবার 3জনই যদি সমাধান করতে না পারে সেটা মানে বোঝায় পি অফ এসি মানে এ কমপ্লিমেন্ট এ সমাধান করতে পারলো না, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে বিও পারেনি, ইন্টারসেকশন সিও পারেনি। অর্থাৎ প্রশ্নটা আমার এখানে সমাধান করা হয়নি, তার সম্ভাবনা আমাকে এটা নির্ণয় করতে হবে।
তাহলে এটা বার করলেই আমরা যে উত্তরটি পাবো বা যে মানটি পাবো সেটা হচ্ছে অঙ্কটির সমাধান না হওয়ার সম্ভাবনা। যেহেতু ABC এগুলো সব স্বাধীন, ঠিক আছে, কারণ ছাত্রগুলো সব একার চেষ্টায় অঙ্কটি সমাধান করে, তাহলে তাদের কমপ্লিমেন্টগুলো স্বাধীন হবে। তাহলে এটা লেখা যায় P of AC ইন্টু P of BC ইন্টু P of C কমপ্লিমেন্ট। এদের মানগুলো সবার জানা আছে, এগুলো বসালাম, মানে 1/10 পেলাম। তাহলে এটা হচ্ছে 1/10 কি না, প্রশ্নটির সমাধান না হওয়ার সম্ভাবনা। অতএব প্রদত্ত প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা কত হবে? এই না 1 থেকে এই না হওয়ার সম্ভাবনাটা বাদ দিয়ে দাও, 1 - 1/10 = 9/10। এটাই হচ্ছে প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা যখন কোনো অঙ্ক যে সমাধান হওয়ার সম্ভাবনা বা কোনো একটা অঙ্ক কিছু নির্ণয় করতে বলবে, সেক্ষেত্রে আমরা যদি সেটা সমাধান না হওয়ার সম্ভাবনা আগে নির্ণয় করি, দিয়ে যদি 1 থেকে সেটা বাদ দিয়ে দিই, তাহলে এই প্রশ্নটি সমাধান হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে যাব। এইভাবেই আমরা এই ধরনের প্রশ্নগুলি সহজেই সমাধান করতে পারবো। নেক্সট প্রবলেম, গণিতের একটি অঙ্ক 3 জন ছাত্রকে সমাধান করার জন্য দেওয়া হয়। অঙ্কটি তাদের পক্ষে স্বাধীনভাবে সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে 1/2, 1/3 ও 1/4 হলে তাদের মধ্যে কেবল একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান করতে পারার সম্ভাবনা নির্ণয় করো। অ্যান্সার, ধরি 3 জন ছাত্র হলো যথাক্রমে A, B অ্যান্ড C। তাহলে এ ছাত্রের সমাধান করতে পারার সম্ভাবনা আমরা জানি হাফ বলে দেওয়া আছে। তাহলে P of A = ½ P of B = 1/3 P of C = 1/4। একইভাবে সমাধান না করতে পারার সম্ভাবনা এ ছাত্রের কী হবে? P of A কমপ্লিমেন্ট = 1 - PA মানে 1 - ½ মানে হাফ। P of B কমপ্লিমেন্ট বার করলাম 2/3, P of C কমপ্লিমেন্ট বার করলাম 3/4। ধরি D কেবলমাত্র একজন ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনা, অর্থাৎ আমাকে যার সম্ভাবনা বার করতে বলেছে সেটার একটা ঘটনা ধরে নিলাম। তাহলে অতএব D, তাহলে একজন ছাত্র করবে, তাহলে প্রথমে A করলো, তাহলে B আর C পারলো না, ঠিক আছে, তাহলে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট ইউনিয়ন। যদি B পারে সমাধান করতে, তাহলে তখন আমরা লিখলাম A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কমপ্লিমেন্ট। আবার যদি C পারে, তাহলে তখন A আর B পারবে না, তাহলে A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ একজন ছাত্র অঙ্কটি সমাধান করতে পারবে। তাহলে আমরা দেখো সেটা লিখতে পারি, একজন ছাত্র যদি A পারে তখন বাকি দুজন পারবে না, যদি B পারে তখন বাকি দুজন পারবে না, যদি C পারে তাহলে বাকি দুজন পারবে না। তাহলে এই 3টে ঘটনা ঘটলে অঙ্কটি কেবলমাত্র একজন সমাধান করতে পারবে, তাই তখন এই 3টে ঘটনাকে ইউনিয়ন আকারে লিখতে হবে। ঠিক আছে, ইউনিয়ন মানে কি? এই 3টের মধ্যে কমপক্ষে একটাই ঘটবে। তাহলে এবার উভয় পক্ষে প্রবাবিলিটি P নিলাম, তাহলে P of D = P of এটা। এই ঘটনাগুলো সব পৃথক পরস্পর, ঠিক আছে, পরস্পর পৃথক হলে এটাকে লেখা যায় P of এটা প্লাস P of এটা প্লাস P of এটা। আচ্ছা, আবার এই ঘটনাগুলো যেমন পরস্পর পৃথক, সেরকম পরস্পর হচ্ছে স্বাধীন। তাই আমরা লিখতে পারি, এটা মানে লিখতে পারি A B কমপ্লিমেন্ট C কমপ্লিমেন্ট পরস্পর স্বাধীন হয়, তাহলে এটাকে লিখতে পারবো PA × P of BC × P of C কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে এটা লিখলাম, একইভাবে এটা লিখলাম, যেহেতু A, B, C এবং তাদের কমপ্লিমেন্ট ঘটনাগুলি স্বাধীন। এবার আমাদের এদের মানগুলো সব জানা আছে, জানা মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে আমরা জানা মানগুলো বসালাম, বসিয়ে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনগুলো পেলাম 11/24। তাহলে অতএব কেবলমাত্র একজন ছাত্রের অঙ্কটি সঠিকভাবে সমাধান করার সম্ভাবনা 11/24। এটা হচ্ছে অ্যান্সার। একজন প্রার্থী 3টি চাকরির ইন্টারভিউ এর জন্য নির্বাচিত হন। প্রথম চাকরির জন্য 3 জন, দ্বিতীয়টির জন্য 4 জন এবং তৃতীয়টির জন্য 2 জন প্রার্থী আছেন। ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ একজন প্রার্থী 3টে চাকরির জন্য ইন্টারভিউর ডাক পেয়েছেন। প্রথম চাকরির ক্ষেত্রে
তিনজন, মোট তিনজন, অর্থাৎ ওই প্রার্থীকে নিয়ে তিনজন আছে। দ্বিতীয়টির জন্য চারজন, অর্থাৎ ওই প্রার্থীকে নিয়ে চারজন আছে। আর তৃতীয়টির জন্য দুজন প্রার্থী আছেন, অর্থাৎ তৃতীয়টা চাকরির জন্য কজন আছে? দুজন। একজন হচ্ছে প্রার্থী আর একটা অন্যজন। তাহলে যেখানে তিনজন আছে সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনা কত? 1/3, কারণ তিনজনের মধ্যে একজন পাবে চাকরি, তাহলে 1/3 হবে। যেখানে চারজন আছে সেখানে ওই প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা কত? 1/4। আর যেখানে দুজন আছে সেখানে ওই প্রার্থীর চাকরি পাওয়ার সম্ভাবনা 1/2। তাহলে আমাকে বার করতে হবে যে ওই প্রার্থীর একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, অন্তত পক্ষে বলেছে নাকি, ওই প্রার্থীর পক্ষে অন্তত একটি চাকরি, মানে তিনটের মধ্যে কমপক্ষে একটা সে পাবে, আবার দুটোও পেতে পারে, আবার তিনটেও পেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এ হচ্ছে ওই প্রার্থীর প্রথম চাকরি পাওয়ার ঘটনা। বি অর্থাৎ প্রথম চাকরি মানে যেখানে তিনজন প্রার্থী আছেন। বি হচ্ছে ওই প্রার্থীর দ্বিতীয় চাকরি পাওয়ার ঘটনা, যেখানে চারজন প্রার্থী আছেন। আর সি হচ্ছে ওই প্রার্থীর তৃতীয় চাকরি পাওয়ার ঘটনা, যেখানে দুজন আছে। তাহলে পি এ সমান 1/3, পিবি = 1/4 এবং পিসি সমান হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে এখানে তুমি পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি কমপ্লিমেন্ট এবং পি অফ সি কমপ্লিমেন্ট বার করে রাখবে, এখানে আমরা বার করিনি। ঠিক আছে, অতএব ওই প্রার্থীর একটিও চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হবে? একটিও চাকরি না পাওয়ার সম্ভাবনা হবে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টার সি কমপ্লিমেন্ট, তাহলে একটা চাকরি পাবে না। এই ঘটনাগুলো পরস্পর স্বাধীন, এ বি সি ও এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ঘটনাগুলো স্বাধীন মানে আমি লিখতে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট। এবার পি অফ এ কমপ্লিমেন্ট 2/3, কেন কী করে? কারণ পি অফ এ যদি 1/3 হয় তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট 1 - 1/3 মানে 2/3 হবে। পি অফ বি কমপ্লিমেন্টের মান কত হবে? যদি পি অফ বি 1/4 হয় তাহলে পি অফ বি কমপ্লিমেন্টের 1 - 1/4 মানে 3/4। আর পি অফ সি কমপ্লিমেন্ট, পি অফ সি এর মান যদি 1/2 হয় তাহলে পি অফ সি কমপ্লিমেন্টের মান হবে 1 - 1/2 মানে হাফ। ঠিক আছে, তুমি এখানে যখন পি এ পিবি পিসি লিখবে তার নিচে পি অফ এ কমপ্লিমেন্ট, পি অফ বি কমপ্লিমেন্ট এবং পি অফ সি কমপ্লিমেন্টের মানগুলো বার করে রাখবে। তাহলে মানগুলো বসালাম, এখানে আমি কাটাকাটি করে পেলাম 1/4। অর্থাৎ ওই প্রার্থীর একটিও চাকরি না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে অন্ততপক্ষে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা কত? 1 - 1/4 মানে 3/4। অতএব ওই প্রার্থীর অন্ততপক্ষে একটি চাকরি পাওয়ার সম্ভাবনা 1 - পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টার সি কমপ্লিমেন্ট, অর্থাৎ একটিও চাকরি না পাওয়ার সম্ভাবনা, তাহলে 1 - 1/4 সমান 3/4। এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, একটি থলিতে 2টি লাল ও 3টি সাদা এবং অপর একটি থলিতে 1টি লাল ও 2টি সাদা বল আছে। যদি উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করে তা থেকে একটি বল তোলা হয় তবে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে তোমার এখানে দুটো থলি আছে, প্রথম থলিতে 2টো লাল এবং 3টে সাদা, দ্বিতীয় থলিতে 1টি লাল এবং 2টি সাদা আছে। দুটো থলির মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটা থলি তোমাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর সেই থলি থেকে তোমাকে একটা বল তুলতে হবে এবং সেই বলটি তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আমরা দেখো দুটো বাক্স রেখেছি, এটা হচ্ছে থলি 1 থলি 2। প্রথম থলিতে রেড মানে আর দিয়ে প্রকাশ করেছি, 2টো আছে এবং হোয়াইট বল আছে 3টে। দ্বিতীয় থলিতে আছে রেড বল আছে 1টা এবং হোয়াইট বল আছে 2টো। তাহলে উদ্দেশ্যহীনভাবে একটি থলি নির্বাচন করলে প্রথম বা দ্বিতীয় থলিটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। কারণ দুটো থলি আছে, দুটো থলি থেকে একটা থলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/2 এটা। অতএব তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা ইকুয়াল টু হাফ। প্রথমে লিখলাম কারণ দুটো থলির মধ্যে প্রথমে আমাকে একটা থলি নির্বাচন করতে হবে, সেই থলিটা নির্বাচিত হওয়ার সম্ভাবনা হাফ, সেটা হাফ ইন্টু ধরো প্রথম থলি, এখান থেকে আমি একটা বল তুলব। কটা বল আছে? টোটাল 5টা বল। 5টা বল থেকে একটা বল তুলে যায় 5C1, তাহলে আমি নিচে লিখলাম 5C1। ঠিক আছে, এটা মানে NS। এবার আমার তোলা বলটা তো সাদা হতে হবে, তাহলে তোলা বলটা সাদা হতে হবে, সাদা বল থেকে আসতে হবে সেই বলটা। তাহলে সেই বলটা সাদা বল থেকে আসলে কত? সাদা বল কটা আছে? প্রথম থেকে 3টে, তাহলে উপরে বসবে 3C1। এবার যদি আমি দ্বিতীয় বাক্সটা চয়েস করে থাকি প্লাস, দ্বিতীয় বাক্সে মোট বল আছে 3টে, তাহলে 3টে থেকে একটা নেওয়া যায় 3C1। এবার সাদা বল আছে কটা? 2টো, তাহলে আমার যেহেতু বলটা সাদা হতে হবে তাই 2টো বলের মধ্যে থেকে একটা বল তুলতে হবে, সেটা উপরে থাকবে, সেটা হবে 2C1। এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে এটা পাবো, সিম্পলিফাই করলে আমি পাবো 19/30। এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রবলেম, 4টি বাক্সের প্রত্যেকটিতে 1 ডজন করে ডিম আছে।
বাক্স চারটিতে যথাক্রমে 2টি 3টি 1টি 0টি খারাপ ডিম আছে। উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচন করে তা থেকে একটি ডিম তোলা হয়। তোলা ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমার 4টে এখানে বাক্স দেওয়া আছে। প্রথম বাক্সে টোটাল ডিম কটা আছে? 1 ডজন, মানে 12টা। তার মধ্যে কটা খারাপ? প্রথম অংশে 2টো খারাপ ডিম আছে, তাহলে ভালো ডিম কটা? 10টি। কারণ আমার 4টে বাক্সেই কিন্তু 1 ডজন, 1 ডজন মানে 12টি করে ডিম আছে। তার মধ্যে প্রথম বাক্সে 2টো খারাপ, দ্বিতীয় বাক্সে 3টে খারাপ, তৃতীয় বাক্সে 1টি খারাপ এবং চতুর্থ বাক্সে একটাও খারাপ নেই। তাহলে প্রথম বাক্সে খারাপ আছে 2টো, তাহলে ভালো থাকবে 10টা, তাহলে টোটাল হয়ে গেল 12টা। দ্বিতীয় বাক্সে খারাপ আছে 3টে, তাহলে ভালো থাকবে হচ্ছে 9টা, মোট হলো 12টা, তাহলে 1 ডজনই হলো। তৃতীয় বাক্সে খারাপ আছে 1টি, তাহলে ভালো থাকবে 11টা, মোট তাহলে 12টা, মানে 1 ডজন হয়ে গেল। আর চতুর্থ বাক্সে খারাপ আছে 0টি, মানে একটিও খারাপ নেই, তাহলে সব কটাই ভালো, সেটা হচ্ছে 12টা। ঠিক আছে, এটা হলো। এবার বলছি উদ্দেশ্যহীনভাবে তোমাকে একটা বাক্স নির্বাচন করতে হবে। তাহলে 4টে বাক্সের মধ্যে থেকে একটা বাক্স নির্বাচন করা যায় 1/4 উপায়, মানে সম্ভাবনা হচ্ছে 1/4। আচ্ছা, একটা বাক্স নির্বাচন করার, 4টে বাক্স থেকে একটা বাক্স নির্বাচন করার সম্ভাবনা হচ্ছে 1/4। ঠিক আছে, এবার কি করতে হবে? সেই বাক্সটা থেকে আমাকে একটা ডিম তুলতে হবে এবং তোলার ডিমটি কি বলেছে? খারাপ হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, উদ্দেশ্যহীনভাবে একটি বাক্স নির্বাচিত হওয়ার সম্ভাবনা 1/4। অতএব তোলার ডিমটি খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে 1/4 এখানে, ইন্টু ধরো প্রথম বাক্স টোটাল ডিম আছে 12টা, তাহলে একটা ডিম তুলে তাহলে নিচে বসবে 12C1, আর উপরে বসবে ডিমটা কি হতে হবে? খারাপ হওয়ার সম্ভাবনা, তাহলে খারাপ থেকে আসবে, খারাপ আছে 2টো, তাহলে উপরে হচ্ছে 2C1 হলো, প্লাস এখান যদি এবার দ্বিতীয় বাক্সটা চয়েস করে থাকি তখন কি হবে? আমি যদি প্রথমটা চয়েস করি তার সম্ভাবনা এটা হবে, যদি দ্বিতীয়টা চয়েস করি তার সম্ভাবনা হচ্ছে টোটাল আছে 12টা, তাহলে 12টা থেকে একটা তোলা যায় 12C, এটা মানে হচ্ছে নমুনা দেশের মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা নিচেরটা। আর খারাপটা 3টে আছে, তাহলে 3টে থেকে যদি একটা আসে তবেই সেটা খারাপ হবে, 3C1 প্লাস। এবার যদি আমি তৃতীয় বাক্সটা নির্বাচন করি তো নিচে হবে হচ্ছে 12C1, আর উপরে হচ্ছে খারাপ আছে একটা মানে হচ্ছে 1C1। এবার যদি আমি চতুর্থ বাক্সটা নির্বাচন করি তাহলে চতুর্থ বাক্স 12C1, আর উপরে তো খারাপ ডিম তো একটাও, তাহলে একটাও আসবে না, 0 হবে এটা। ঠিক আছে, এটাকে যদি ক্যালকুলেশন করি যেটা হবে সেটাই আমার অ্যান্সার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1/8। এটাই হচ্ছে আমার উত্তর বা অ্যান্সার। নেক্সট প্রবলেম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক থেকে প্রতিবারে একটি করে অঙ্ক দুবার তোলা হয়। নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দেওয়া আছে যে দ্বিতীয় অঙ্কটি তোলার আগে প্রথমে তোলা অঙ্কটি পুনঃস্থাপন করা হয়। অর্থাৎ আমার 10খানা অঙ্ক আছে, এই 10খানা অঙ্ক থেকে আমি 2টো অঙ্ক তুলব। প্রথমে একটা অঙ্ক আমি তুললাম, তুলে অঙ্কটা দেখলাম যে কি তুলেছি, তারপরে ওই অঙ্কটি আবার রেখে দিলাম, দিয়ে আবার আরেকটি অঙ্ক তুললাম, দিয়ে আবার দেখলাম ওই অঙ্কটি কি পেয়েছি। এই প্রাপ্ত অঙ্ক দুটির গুণফলটা 0 হওয়ার সম্ভাবনা কত, সেটাই আমাকে নির্ণয় করতে হবে। অ্যান্সার, যদি প্রথমে তোলা অঙ্কটি 0 হয় তাহলে কী হবে? দেখো, যে প্রথমবারে 0 উঠলে নির্বাচিত অঙ্ক দুটির গুণফল 0 হওয়ার সম্ভাবনা কত। তাহলে প্রথমবারে 0 উঠলো, তাহলে 0 কটা আছে? 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলির মধ্যে 0 একটা আছে, আর টোটাল অঙ্ক কটা আছে? 10টা। তাহলে প্রথমবারে আমি একটা অঙ্ক তুলছি, তাহলে দেখো নিচে বসবে 10C1, এটা 10C1, কারণ 10টা অঙ্ক থেকে একটা অঙ্ক তোলা যায় 10C1। আর উপরে হবে কি? 0 উঠেছে, তাহলে ওখানে 0 প্রথমে যদি 0 উঠতে হয় তাহলে আমার 0 একটা আছে সেটা থেকেই আসতে হবে, তার জন্য উপরে লিখেছি 1C1 ইন্টু, এবার 0টা ওখানে রেখে দিলাম, দিয়ে আবার একটা সংখ্যা তুললাম, তাহলে আমার প্রথমবারে 0 উঠেছে, তাহলে দ্বিতীয়বারে কি হবে? দ্বিতীয়বারে আমার অন্য কোনো একটা সংখ্যা উঠবে। ঠিক আছে,
সেটা শূন্য উঠতে পারে বা অন্য কোনো সংখ্যা উঠতে পারে। তাহলে দ্বিতীয়বারে দেখো আমার টোটাল সংখ্যা আছে 10টা, সেটা নিচে লিখলাম 10C1। তাহলে উপরে আবার একটা তোলা যায় কত, 10C1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি পেলাম 1/10। তাহলে আরেকবার বলি, বলা হয়েছে প্রথমবারে শূন্য যদি ওঠে তাহলে কী হবে। দেখো প্রথমবারে যদি শূন্য ওঠে তাহলে নিচের প্রথমটার জন্য 10C1 হলো, উপরটাতে কত হবে, উপরে হবে দেখো শূন্য তো একটাই আছে, তাহলে একটা থেকে একটা নেওয়া যায় 1C1 প্রকারে। এবার শূন্যটা রেখে দিলাম। এবার দেখো প্রথমে যেহেতু শূন্য উঠেছে তাই পরে যাই সংখ্যায় উঠুক না কেন সংখ্যা দুটির গুণফল সর্বদা শূন্যই হবে। এবার দ্বিতীয়বারে যখন তুলছি 10টা থেকে একটা তোলা 10C1 নিচে বসলো, আর উপরে 10টার মধ্যে যে কোনো একটা অঙ্ক তুললেই তো সংখ্যা দুটোর গুণফল শূন্য হয়ে যাবে, কারণ প্রথমবারে শূন্য উঠেছে, তাই 10টা থেকে একটা নেওয়া যায় 10C1। তাহলে আমার এটা ক্যালকুলেশন করলে 1/10 হলো। এবারে আমরা আসছি দ্বিতীয়বার শূন্য উঠলে নির্বাচিত অঙ্ক দুটির গুণফল শূন্য হওয়ার সম্ভাবনা। তার মানে প্রথমবারে শূন্য উঠবে না, তাহলে প্রথমবারে দেখো টোটাল একটা সংখ্যা তুলছি, তাহলে নিচে 10C1। তাহলে যেহেতু প্রথমবারে শূন্য উঠবে না, তাহলে শূন্য বাদে যে 9টা সংখ্যা আছে সেখান থেকে একটা সংখ্যা আসতে হবে, তার জন্য লিখেছি 9C1 ইন্টু, তাহলে দ্বিতীয়বারে শূন্য উঠবে, নিচে 10C1 বসলো, শূন্য কটা আছে, একটাই আছে, তাহলে একটা থেকে একটাই নেওয়া যায় কত, 1C1 প্রকার। এটা যদি ক্যালকুলেশন করি পেলাম 9/100। তাহলে অতএব নির্ণয় সম্ভাবনা কত হবে, এই দুটোর যোগফল, অর্থাৎ 1/10 প্লাস 9/100, এটা ক্যালকুলেশন করলে হবে 19/100। নেক্সট প্রবলেম 1, 2, 3, ... 9, অর্থাৎ এখানে 9টি অঙ্ক আছে। এই 9টি অঙ্ক থেকে যথেচ্ছভাবে দুটি অঙ্ক নেওয়া হয়। যদি অঙ্ক দুটি সমষ্টি অযুগ্ম হয় তবে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক আছে, এখান থেকে দুটো অঙ্ক আমাকে নিতে হবে এবং সেই দুটো অঙ্কের সমষ্টি কী হবে, অযুগ্ম হবে। তাহলে তবে সেই দুটো অঙ্কের মধ্যে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা আমাকে নির্ণয় করতে বলেছে। অ্যান্সার, ধরি এস হলো নমুনাদেশ, তাহলে অতএব NS ইকুয়াল টু হবে 9C2 ইকুয়াল টু 36। কেন, কারণ 9টা অঙ্ক থেকে দুটো অঙ্ক আমাকে নিতে হবে, 9টা অঙ্ক থেকে দুটো অঙ্ক নেওয়া যায় 9C2 প্রকারে, তাহলে NS হলো 9C2 মানে 36। এবার দেখো আমাকে উত্তর চেয়েছে যে যদি অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হয় তবে একটি অঙ্ক 6 হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে দুটো ঘটনা আছে, একটা হচ্ছে অঙ্ক দুটোর সমষ্টি অযুগ্ম, আর একটা ঘটনা হচ্ছে একটি অঙ্ক 6 হওয়ার ঘটনা। তাহলে আমরা ধরছি, আরও ধরি এ অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা এবং বি হচ্ছে দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক 6 হওয়ার ঘটনা। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, তাহলে দেখো আমাকে নির্ণয় করতে হবে P/B/A। কেন, কারণ বলে দিয়েছে যে একটি অঙ্ক 6 হওয়ার ঘটনাটা নির্ণয় করতে, সেটা বি ধরে, তাহলে বি উপরে বসলো, যেটা নির্ণয় করতে হবে। আর আমার বলে দেওয়া আছে যে অঙ্ক দুটো সমষ্টি কত হবে, অযুগ্ম হবে, সেটা আগে থেকে জানা আছে, তার জন্য সেটা নিচে বসলো। তাহলে P/B/A নির্ণয় করতে, P/B/A এর ফর্মুলা আমরা কি জানি, P উপরে হবে A ইন্টারসেকশন B আর নিচে হবে P/A। তাহলে অতএব N/A অর্থাৎ এ ঘটনাটার মধ্যে কতগুলো নমুনা বিন্দু থাকবে। এ কি বলেছে, এই ঘটনাটা হচ্ছে অঙ্ক দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা। তাহলে অযুগ্ম হতে গেলে একটি সংখ্যাকে অবশ্যই যুগ্ম হতে হবে, একটি সংখ্যাকে অবশ্যই অযুগ্ম হতে হবে। দুটো সংখ্যার সমষ্টি অযুগ্ম হতে গেলে একটিকে যুগ্ম এবং অপরটিকে অযুগ্ম হতে হবে। যেমন দেখো 2 + 5 যোগফল অযুগ্ম 7, সেরকম। তাহলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে অযুগ্ম সংখ্যা কটা আছে, দেখো অযুগ্ম সংখ্যা আছে 1, 3, 5, 7, 9, অর্থাৎ 5টি অযুগ্ম সংখ্যা আছে এবং 4টি যুগ্ম সংখ্যা আছে। তাহলে তাদের সমষ্টি যদি অযুগ্ম করতে হয় তাহলে একটা অযুগ্ম আর একটি যুগ্ম চাই। তাহলে দেখো
5টা অযুগ্ম থেকে একটা অযুগ্ম সংখ্যা নেওয়া যায় 5C1 প্রকারে, এবং 4টে যুগ্ম থেকে একটি যুগ্ম সংখ্যা নেওয়া যায় 4C1 প্রকারে, তাই তো? তাহলে আমার এ ঘটনার মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা হবে 5C1 ইন্টু 4C1, এটা ক্যালকুলেট করলে হবে 20। তাহলে অতএব পি অফ এ মানে এ বাই এনএস মান বসে ক্যালকুলেট করলাম, এটা হলো 5/9। তাহলে আমার দেখো পি এ পেলাম, নিচে আছে। এবার আমাকে বার করতে পি অফ এ ইন্টারসেকশন বি। তার জন্য আমরা প্রথমে বার করছি এন অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মধ্যে কতগুলো নমুনা বিন্দু থাকবে। দেখো এ ইন্টারসেকশন বি বলতে আমরা কি বুঝি এক্ষেত্রে? এক্ষেত্রে এ হলো অঙ্ক দুটোর সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা, এবং বি হলো দুটি অঙ্কের মধ্যে একটি অঙ্ক 6 হওয়ার ঘটনা। অর্থাৎ এ ইন্টারসেকশন বি বলতে আমরা বুঝবো যে দুটো অঙ্কের মধ্যে একটি অঙ্ক 6 এবং অঙ্ক দুটোর যোগফল হবে অযুগ্ম। তাহলে একটা অঙ্ক 6, আমি প্রথমে 6টাকে নিলাম। 6টা কত প্রকার নয়, 6 তো একটাই আছে, তাহলে একটা থেকে 6 নেওয়া যায়, একটা থেকে একটা নেওয়া যায় 1C1, মানে 1 প্রকার 1 লিখলাম, তাহলে এটা যুগ্ম। তাহলে যোগফলটা অযুগ্ম হতে গেলে অপরটা নিশ্চয় অযুগ্ম থেকে আসতে হবে, অপর সংখ্যাটি। তাহলে অযুগ্ম সংখ্যা আছে 5টা, তাহলে সেটা হবে 5C1। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা হবে 1 ইন্টু 5C1, মানে হচ্ছে 5। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এন অফ এ ইন্টারসেকশন বি বাই এনএস, এটা ক্যালকুলেশন করলে হবে, মান বসালাম, ক্যালকুলেশন করার দরকার, জাস্ট মানটা বসলে, কারণ কাটাকাটি যাবে না, 5/36। তাহলে হচ্ছে পি অফ বি বাই এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি, মানগুলো বসলাম, সিম্পলিফিকেশন করলাম, সেটা পেলাম 1/4। অতএব নির্ণীয় সম্ভাবনা 1/4, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, কোনো বছরে 3টি কারখানায় এ, বি এবং সিতে দুর্ঘটনা সম্ভাবনা, অর্থাৎ কোনো বছরে 3টি কারখানায় এ, বি এবং সিতে দুর্ঘটনার সম্ভাবনা যথাক্রমে 25-এর মধ্যে 5, 36-এর মধ্যে 6 এবং 64-র মধ্যে 8। তাহলে আমাকে নির্ণয় করতে হবে অন্ততপক্ষে একটি কারখানায়, আর 2 নম্বর নির্ণয় করতে হবে সবগুলি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 3টে কারখানা এ, বি, সি আছে। প্রথম কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত? 36-এর মধ্যে 6, তাহলে এটা হবে পি এ, প্রথম কারখানা মানে এ, তাহলে এ কারখানার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা পি এ ইকুয়াল টু হবে, প্রথম এ কারখানায় ভুল বললাম, এ কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 25-এর মধ্যে 5, তাহলে অতএব পি এ সমান 25/5 ইকুয়াল টু 1/5। বি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 36-এর মধ্যে 6, অতএব পিবি ইকুয়াল টু 6/36 ইকুয়াল টু 1/6। এবং সি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 64-র মধ্যে 8, অতএব পি অফ সি ইকুয়াল টু 8/64 ইকুয়াল টু 1/8। তাহলে অতএব পি অফ এ কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করে নিলাম, 1 মাইনাস পি ইকুয়াল টু 4/5। পি অফ বি কমপ্লিমেন্ট এবং পি অফ সি কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করলাম। তাহলে 1 নম্বর, আমাকে নির্ণয় করতে অন্ততপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত। আমরা প্রথমে একটিও কারখানায় দুর্ঘটনা না ঘটার সম্ভাবনাটা নির্ণয় করি। তাহলে কোনো কারখানায় দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টার সি কমপ্লিমেন্ট, এগুলো সব হচ্ছে স্বাধীন। স্বাধীন হলে আমরা লিখতে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট, এদের মানগুলো জানা আছে, বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, পেলাম কত? 7/12। তাহলে অতএব অন্ততপক্ষে একটি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা 1 মাইনাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এর মানটা আমরা আগে জেনেছি, বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম, 5/12, এটাই অ্যান্সার। 2 নম্বর, অতএব সবগুলি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত হবে? সবগুলি কারখানায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এখান থেকে পি এ ইন্টু পিবি ইন্টু পিসি, মানগুলো বসালাম। কারণ এটা থেকে এটা কেন লিখতে পারলাম? কারণ এ বি সি হচ্ছে স্বাধীন, তাই ক্যালকুলেট করলাম 1/240, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, একজন পরীক্ষার্থীর পদার্থবিদ্যায় পাশ করার সম্ভাবনা 70%, অর্থাৎ পদার্থবিদ্যায় পাশ করার সম্ভাবনা হচ্ছে 70/100, এবং রসায়নে পাশ করার সম্ভাবনা 40%, অর্থাৎ রসায়নে পাশ করার সম্ভাবনা 40/100। দুটি বিষয়ের মধ্যে
একটিতে ওই পরীক্ষার্থীর পাশ করার সম্ভাবনা কত? আনসার, ধরি এ হচ্ছে পদার্থবিদ্যায় পাশ করার ঘটনা এবং বি হচ্ছে রসায়নে পাশ করার ঘটনা। তাহলে অর্থাৎ পি অফ এ ইকুয়াল টু 70% মানে 70/100 এবং পি অফ বি ইকুয়াল টু 40% মানে 40/100। অতএব পি অফ এ কমপ্লিমেন্ট আমি বার করলাম, এটা হলো 30/100। পি অফ এ কমপ্লিমেন্ট মানে পদার্থবিদ্যায় পাস না করার ঘটনা, অর্থাৎ ফেল করার সম্ভাবনা। পি অফ এ কমপ্লিমেন্ট মানে পদার্থবিদ্যায় ফেল করার সম্ভাবনা। তাহলে একইভাবে পি অফ বি কমপ্লিমেন্ট বার করলাম 60/100। এটার অর্থ হলো রসায়নে ফেল করার ঘটনা বা পাস না করার ঘটনা। তাহলে অতএব একটি বিষয়ে পাস করার সম্ভাবনা সমান সমান কী হবে? পি অফ, ধরো সে রসায়নে পাশ করলো, একটি বিষয়ে বলেছে, একটি বিষয়ে পাশ করলো, রসায়নে পাশ করলো, রসায়ন না, এই মানে কি ধরেছিলাম? পদার্থবিদ্যায়। অর্থাৎ সে পদার্থবিদ্যায় পাশ করলো, তাহলে তাকে রসায়নে ফেল করতে হবে, তবে একটি বিষয়ে সে পাস করবে। ঠিক আছে, আবার তার এরকম হতে পারে সে পদার্থবিদ্যায় ফেল করলো, তাহলে সে রসায়নে পাশ করলো, তাহলেও একটা বিষয়ে পাশ হলো। এটা, এই ঘটনাগুলো কি পরস্পর পৃথক। তাহলে এটা লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। পাশে লিখে দাও, যেহেতু এরা পরস্পর পৃথক। আবার এ এবং বি কমপ্লিমেন্ট এরা পরস্পর স্বাধীন, তাই আমরা লিখতে পারি পি এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। তুমি এখানে লিখে এ ইন্টারসেকশন বি ও পরস্পর পৃথক লিখেছো, এবার লিখবে যে পাশে লিখে দেবে যে এ ও বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট ও বি পরস্পর স্বাধীন ঘটনা, তাই আমরা এটা লিখতে পারলাম। এবার এদের মানগুলো বসিয়ে দাও, তাহলে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, মানগুলো বসিয়ে অ্যান্সার পেলাম 27/50। ঠিক আছে, অতএব একটি বিষয়ে পাশ করার সম্ভাবনা হচ্ছে 27/50। নেক্সট প্রবলেম, এ বি এবং সি এর পক্ষে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা যথাক্রমে 1/3, 1/5 ও 1/4। যদি তারা একই সঙ্গে চেষ্টা করে তবে ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা নির্ণয় করো। অ্যান্সার, তাহলে এখানে এখানে পি অফ এ কত, মানে 1/3, অর্থাৎ এ লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা হচ্ছে এর ক্ষেত্রে 1/3। পি অফ বি হবে 1/5, পি অফ সি হবে 1/4। তাহলে অতএব পি অফ এ কমপ্লিমেন্ট মানে এর ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত না করার সম্ভাবনা 1 - 1/3 মানে 2/3। অতএব পি অফ বি কমপ্লিমেন্ট হবে 1 - 1/5 মানে হচ্ছে 4/5। অতএব পি অফ সি তার কমপ্লিমেন্ট হচ্ছে 1 - 1/4 মানে হবে 3/4। তাহলে অতএব ঠিক একটি গুলি দ্বারা লক্ষ্যবস্তুকে আঘাত করার সম্ভাবনা সমান সমান, অর্থাৎ একটা গুলি লাগবে, অর্থাৎ তিনজন তো গুলি ছুটছে, তাহলে তিনজনের মধ্যে যে কোনো একজনের গুলি লাগবে, বাকিগুলোর গুলি কিন্তু লাগবে না। তাহলে পি অফ, ধরো এর গুলি লাগলো, তাহলে বি এর গুলি লাগবে না লক্ষ্যবস্তুতে এবং সি এর গুলিও লাগবে না। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটার অর্থ হলো এ এর গুলি লাগবে কিন্তু বি ও সি এর গুলি লাগবে না। ইউনিয়ন, এবার ধরো এর গুলি লাগলো না, তাহলে এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর গুলি লেগেছে আর সি এর গুলি লাগেনি। আর একটা কেস হতে পারে ইউনিয়ন, এ এবং বি উভয়ের গুলি লাগলো না, তাহলে কার গুলি লাগলো? সি এর। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে একজনের গুলি লেগেছে। ঠিক আছে, এটাই হতে পারে। এই ঘটনাগুলো কি পরস্পর পৃথক। পৃথক হলে কি লেখা যায়? পি অফ
এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট মাঝে হয়ে যাবে প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। এর পাশে লিখে দেবে যেহেতু এ কমা বি কমা সি এবং এ কমপ্লিমেন্ট কমা বি কমপ্লিমেন্ট কমা সি কমপ্লিমেন্ট ঘটনাগুলি পরস্পর পৃথক এবং স্বাধীন, একবারে লিখে দেবে পরস্পর পৃথক এবং স্বাধীন। তাহলে এরা যদি স্বাধীন হয় তাহলে আমি এখানে লিখতে পারি এটা স্বাধীন যদি হয় পি এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি তার কমপ্লিমেন্ট প্লাস এটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি ইন্টু পি অফ সি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি তার কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার জাস্ট এই মানগুলো আমার সব জানা আছে, এই মানগুলো বসাবো, বসে ক্যালকুলেশন করব, যেটি পাবো সেটি আমার হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এক্ষেত্রে একটু লেখার সময় ভুল হয়ে গেছে, এখানে সি কমপ্লেক্স সি হবে, কারণ হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি আছে, এগুলো যেহেতু পরস্পর স্বাধীন তাই আমরা লিখতে পারি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি, এটা কমপ্লিমেন্টটা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখতে ভুলবে না যে এ কমা বি কমা সি এবং এ কমপ্লিমেন্ট কমা বি কমপ্লিমেন্ট কমা সি কমপ্লিমেন্ট পরস্পর পৃথক এবং স্বাধীন, কারণ পরস্পর পৃথক এবং স্বাধীন বলেই আমরা এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পেরেছি এবং এটা থেকে এটা লিখতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসলাম, বসে আমি ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমি পেলাম 13/30, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।